Legal corporate regulatory affairs. The person who is the chief custodian of our corporate image in front of the government, the civil society and the society at large is our chief corporate and regulatory officer Shahid Bhai. Today we have the pleasure of listening to him by himself. So welcome Shahid Bhai, welcome to Candid Talk. কেমন আছেন ভাইয়া? ভালো। আচ্ছা, সো ভাইয়া আপনার ব্যাপারে অনেক কিছুই হয়তো আমরা অনেকেই জানি না, সো সেই সব জিনিসগুলো জানার জন্যই আজকের এই প্রোগ্রামটা। সো ভাইয়া শুরুতেই আপনার শৈশবের ব্যাপারে যদি কিছু বলেন, আপনি ছোটবেলায় কীরকম ছিলেন? আজকে যেভাবে দেখতে পাচ্ছি আপনাকে, এরকমই কি ছিলেন নাকি দুষ্টু ছিলেন বা কোনো মজার কিছু করতেন? আমার কিছুটা ডিমেনশিয়া আছে, ছোটবেলার কথা অনেক ভুলে গেছি। আচ্ছা, দুষ্টামি করে বললাম। ছোটবেলার কথা বলতে সব কিছু মনে আছে, বাট আমি বাউন্ডুলে ছিলাম না। তবে হ্যাঁ, ছোটবেলায় আমার যেমন কপালে এখানে দাগ আছে দেখতে পাবেন, মাথা ফাটিয়েছি মাথার উপরে। হ্যাঁ, সো দুষ্টামি করতাম, বাট টু অ্যান এক্সটেন্ট বাউন্ডুলে বলা যাবে না। শৈশবের বিভিন্ন খেলাধুলা করতাম, তখন সেই সময় খেলাধুলার জায়গা ছিল, রাস্তার পাশে হাডুডুও খেলেছি, সেখান থেকেও মাথা ফাটিয়েছি, সেগুলো তো আছেই। সো ওভারঅল আমার শৈশব আসলে বেশ কিছুটা কাটিয়েছি আমি খুলনাতে। যদিও আমার জন্মস্থান চট্টগ্রাম, এরপরে আমি চট্টগ্রামে মুভ করি আব্বা মা সহ। সো একটা বড় অংশ অবশ্যই খুলনা এবং চট্টগ্রাম দুই জায়গাতেই ছিলাম আর কি। তো ভাইয়া আপনার মানে কথার ডায়ালেক্ট তাহলে কোনটার বেশি ডমিনেন্ট, খুলনা না চট্টগ্রাম? এটা অবশ্য যারা শুনবে তারা বলতে পারবে, তবে চট্টগ্রামের লোকেরা যখন কথা বলে কিছু ওয়ার্ডিং আছে যেখান থেকে আপনি ক্যাচ করতে পারবেন যে তার বাড়ি চট্টগ্রাম। আচ্ছা, সো আমি শিওর না, অ্যাক্সিডেন্টলি অনেক সময় সে ধরনের অ্যাকসেন্ট আমার কাছ থেকে চলে আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া আপনি স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? আমি স্টুডেন্ট হিসাবে কেমন ছিলাম? খুব একটা ভালো ছিলাম না। আমি ছিলাম সেই ধরনের ছাত্র যাদের প্রায় সময় শুনতে হতো, যেমন আমার টিচাররাও বলতো এই ছেলেকে দিয়ে কিছু হবে না। সো আমার আব্বাও একসময় বলেছিলেন যে তুমি যদি পড়ালেখা ঠিক মতো না কর, 2টা গরু কিনে দিব। হ্যাঁ, সো সেই স্টেজে ছিলাম, তবে গ্র্যাজুয়ালি অনেক কিছু ওভারকাম করে এসেছি। সো আমি যদি প্রথম প্রশ্নের সাথে এটা মিলাই, যে এমন না যে আমি দুষ্ট ছিলাম বলে পড়ালেখা ভালো করিনি তা না, অনেকটা অ্যাভারেজ ছিল আর কি। আচ্ছা, সো ভাইয়া তাহলে মানে এই ব্যালেন্স করে করে যখন আপনি আসলেন ওই পয়েন্টে যেখানে আপনার ক্যারিয়ার মানে চুজ করতে হলো, তখন আপনি কিভাবে এই ডিসিশনটা নিলেন? মানে আপনার কি এমন কোনো সাবজেক্ট ছিল যেটা শুরু থেকে পছন্দ ছিল? না, আমি সেটা বলবো না। আসলে ক্যারিয়ারের একটা পর্যায়ে অবশ্যই আব্বা আমার খুব ইচ্ছা ছিল আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। আচ্ছা আচ্ছা। আমাকে একটা বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে আমি ঢুকলাম। 3 মাসের মাথায় আমি খুব বোর্ড হয়ে গেলাম। সো আমরা যারা ফ্রেন্ড সার্কেলে ছিলাম তারা সবাই মোটামুটি ধরে নিয়েছে যে আমরা আসলে কেউ রাইট জায়গায় নাই। সো সেখান থেকে আমরা আসলে ব্রেক করি। সো আমি ছিলাম, যেটা বললাম, আমি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে কাজ শুরু করেছিলাম। আমার কিছুটা অ্যাকাউন্টেন্সি ব্যাকগ্রাউন্ড আছে। আমার এক ফ্রেন্ড ছিল যে জিওলজিতে পড়তো। সো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা লয়ার হব, সবাই মিলে। মোটামুটি আমরা 5-6 জন। সো বটতলার উকিল হওয়ার সেই যে বাসনা ছিল সেখান থেকেই মোটামুটি যাত্রাটা শুরু আর কি। আচ্ছা আচ্ছা। সো পরে ভাইয়া তাহলে মানে সেই অ্যাকাউন্টেন্সি থেকে ল থেকে আপনি চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সে চলে আসলেন, এই ট্রানজিশনটা কিভাবে হলো? জীবনের অনেকগুলো ভুল মিলেই কিন্তু আসলে একটা সঠিক জায়গায় আসা যায় সম্ভবত। সো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যেমন আমরা ল পড়ার পিছনে এটা অনেকটা যুক্তি ছিল যে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, আমরা কোথাও চাকরি করব না, আমরা প্র্যাকটিস করব, নিজেরা স্বাধীন থাকব এবং আমাদের প্র্যাকটিস নিয়ে আমরা থাকব। কালের পরিক্রমায় একটু ভিন্ন পথে আসতে হয়েছে। হ্যাঁ, আমি প্র্যাকটিস করেছি, আমি বাইরে অনেক দিন প্র্যাকটিস করেছি। একটা সময় রবিতে আমাকে অফার দেওয়া হলো, তখন আমি আসলে চিন্তা করেছিলাম জাস্ট 2-3 বছর একটা ক্যারিয়ার ব্রেক নিব। আমি 9 বছর বাইরে প্র্যাকটিসে ছিলাম, লিগ্যাল প্র্যাকটিসে ছিলাম। চিন্তা করেছিলাম 3 বছর এখানে কাজ করার পরে তারপরে আমি আবার প্র্যাকটিসে ফেরত যাব। বাইরে নাকি দেশে আমরা কোর্টে প্র্যাকটিস করব, এটাই ছিল অনেকটা আশা। বাট মন পরিবর্তন হয়েছে, পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে সেই ইন্ডিপেন্ডেন্সি বা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার জন্য যেভাবে ক্যারিয়ারটা চেঞ্জ করেছিলাম, আবার ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আই এম অফকোর্স
রবিতে কাজ করছি, প্র্যাকটিসে যাইনি এবং মনে হয় না যাওয়ার কোনো ইচ্ছাও আছে। এটার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে যেটা বললাম, লাইফের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায়, সেখান থেকেই এই পরিবর্তনটা আসছে। আচ্ছা, সো ভাইয়া আপনি তো তাহলে রবিতেই আপনার যাত্রা শুরু এবং রবিতেই এখনও আছেন, মাঝখানে কি কোনো জায়গায় কাজ করেছিলেন? চাকরি যদি বলেন, এটাই আমার ফার্স্ট জব। সো এর আগে অবশ্যই স্টুডেন্ট থাকাকালে আমি অনেক জায়গায় কাজ করেছি বিদেশে, সেগুলো যদি বাদ দিই তাহলে বাংলাদেশে এটা হচ্ছে ফার্স্ট জব। তাহলে রবির সাথেই আপনার শুরু এবং এখনো তো রবিতেই আমি আছেন। এখন রবিতেই ইনশাআল্লাহ রবিতেই থাকা হবে। ফিউচার তো আর বলতে পারবো না। আচ্ছা, সেটাই ভাইয়া। সো ভাইয়া আপনার কাজের কথা তো অনেক শুনলাম, আপনার ফ্যামিলির ব্যাপারে কিছু বলেন। আমার ফ্যামিলি, আমার একটাই মেয়ে আর আমার ওয়াইফ, এটি হচ্ছে ফ্যামিলি। আমার বাবা মা আছে, আমার এক ভাই আছে, 2 বোন আছে। আমার মেয়ে ইনশাআল্লাহ আগামী বছর ইউনিভার্সিটিতে যাবে। এই বছর সে মোটামুটি ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছে। সো এই হচ্ছে আমার ফ্যামিলি। আমার ওয়াইফ, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে সে গ্র্যাজুয়েট করেছে। তারপর আমার সাথেই আমরা দুজনেই লন্ডন চলে যাই। এরপরে সে লন্ডনের সোয়াস থেকে মাস্টার্স করেছে ডেভেলপমেন্ট ফাইন্যান্সের উপরে, ওটাও ইকোনমিক্সের সাবজেক্ট আসলে। তারপর সে অনেক দিন কাজ করেছে ইউকেতে। তারপর আমরা তো বাংলাদেশ চলে আসি। সো আমাদের ছোট সংসার, ফ্যামিলিও আমাদের মোটামুটি খুব ক্লোজড। আমার বাবা মা চট্টগ্রাম থাকে, আমার সব ভাই বোনরাই চট্টগ্রাম থাকে মূলত। এই ভাইয়া একটা মেম্বার মনে হয় আপনি মিস করেছেন, আপনার একটা বিড়াল আছে যতদূর আমি জানি। আমার মেয়ের বিড়াল আসলে, বাট এটা মেয়ে নিয়ে আসছিল মেয়ের বিড়াল বলে, এখন এটা আমাদের বিড়াল। আপনাদের বিড়াল আমি দেখেছি অনেক মিটিংয়ে, ভার্চুয়ালি যখন মিটিং হতো আপনার পিছনে বিড়াল চলে আসছে। সো এনিওয়েজ ভাইয়া, আপনি তো রবিতে বললেনই যে আপনি ওভার ডেকেড আপনি এখানে কাজ করছেন। সো যখন আমরা পেছন ফিরে তাকাই তখন আপনার কি মনে হয় যে রবির জন্য টার্নিং পয়েন্ট কোনটা ছিল? রবির টার্নিং পয়েন্ট আসলে আমি যখন জয়েন করি তখনই আসলে রবির টার্নিং পয়েন্টগুলো ফিক্সড করা ছিল। আমাদের দাদান সিও মাইকেল, নওশাদ ভাই এবং অন্যান্যরা যারা ছিলেন, আমাদের একটা ট্রান্সফরমেশন জার্নি মোটামুটি ছিল। আমি কিন্তু আসলে সেই দিক থেকে সৌভাগ্যবান। আমি সেই ট্রান্সফরমেশন জার্নির একটা প্রথমেই আমাকেও নেওয়া হয় এবং কোম্পানিটাকে জাস্ট ট্রান্সফর্ম করে সেই অ্যাক্টেল থেকে রবিকে পরিবর্তন করার জন্য যে স্টেপগুলোর কথা ছিল, সেখানে অনেকগুলোতে এক্সিকিউশন আমি ছিলাম। সো সেদিক থেকে আমি লাকি এবং আমার মনে হয় যে ট্রান্সফরমেশনটা আমরা করতে চেয়েছিলাম সেটা আমরা সাকসেসফুলি করেছি। এখন সেকেন্ড স্টেজ ট্রান্সফরমেশন চলছে। রবির যে ইকোনমিক স্ট্রেংথটা সেটা আমাদেরকে এখন সিকিউর করতে হবে। সো সেই স্টেজে আমরা আছি, ইনশাআল্লাহ আমরা সেটাও অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, সো ভাইয়া আমরা তো মানে অ্যাজ এ সিসিআরও আপনি তো ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে যোগাযোগটা আপনার হয়, তো মানে এই যে আমাদের ডিজিটাল বাংলাদেশের যে ভিশনটা আছে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য আপনার কি মনে হয় আমাদের গভর্নমেন্টের সাথে পার্টনারশিপটা কীরকম? আমরা যদি ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ ইয়ার এই বছরই আমরা যেটা পালন করলাম, গভর্নমেন্ট ভিশন হচ্ছে এখন আমরা ডিজিটাল বাংলাদেশে কিন্তু একটা স্টেজ আমরা অ্যাচিভ করেছি। কানেক্টিভিটি এনশিওর করা, মানুষকে ডিজিটাল আপনার গ্যাপটাকে আমরা যদি কমিয়ে আনতে পারি, সেক্ষেত্রে আমরা যে 2008 সালে যে প্ল্যানটা গভর্নমেন্টের ছিল সেখান থেকে কিন্তু আমরা অনেক অনেক বেশি অ্যাচিভ করেছি। গভর্নমেন্টের কিন্তু যে টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু এর চেয়ে অনেক কম ছিল, আমরা অনেক বেশি অ্যাচিভ করেছি। গোয়িং ফরওয়ার্ড এখন গভর্নমেন্ট যেভাবে দেখছে ডিজিটাল বাংলাদেশটাকে, সেটা হচ্ছে ইটস এ বাংলাদেশ 2041। সো কী হচ্ছে, আমরা এতদিন বলেছি ডিজিটাল অ্যাডপশন, কানেক্টিভিটি, এগুলো আমরা এনশিওর করেছি, মানুষকে আমরা ডিজিটাল ডিভাইডটাকে আমরা কমানোর চেষ্টা করেছি। 2041-এ এসে গভর্নমেন্টের যে প্ল্যানটা আছে সোফার, এটা ফিজিক্যাল ডিজিটাল দুইটা মিলে আমরা একটা ডিজিটাল ইকোনমি তৈরি করতে হবে আমাদেরকে, যেখানে আমাদের পার ক্যাপিটা ইনকাম $16,000 আমরা অ্যাচিভ করতে হবে। সো হিউজ টার্গেট। ডিজিটাল বাংলাদেশটা হচ্ছে স্টেপিং স্টোন। গোয়িং ফরওয়ার্ড এখন যদি আমরা সমস্ত ইকোনমিক এই কানেক্টিভিটিগুলোকে আমরা যদি কানেক্ট করতে পারি, ডটগুলোকে কানেক্ট করতে পারি, দেন উই ক্যান অ্যাকচুয়ালি বিকাম দ্য মিডল ইনকাম কান্ট্রি টু এ ডেভেলপ ইনকাম কান্ট্রি। এটা হচ্ছে গভর্নমেন্টের ভিশন। এখন সেখানে অ্যাজ এ কোম্পানি আমরাও কিন্তু সেভাবে এগোচ্ছি এবং আমরা মনে করি যে আমরা যদি আমাদের কানেক্টিভিটি, কোয়ালিটি অফ সার্ভিস আমরা ইউজুয়ালি এনশিওর করতে পারি, তাহলে সারা বাংলাদেশের ইকোনমিতে আমাদের একটা বড় ভূমিকা থাকবে। আচ্ছা, সো
So, as a digital organization, we have certain expectations from the government, but I think sometimes they are not being able to meet our expectations or demands. What do you think holds them back, and what are the challenges? These are all about negotiation and discussion. Challenges will be there. In any country you go, there will be challenges. There are conflicts between the government priorities, government revenue, and also the aspirations of the private companies like us, private investors like us. We are continuously negotiating with the governments on various issues. Sometimes we achieve some of the aspects, sometimes we don't. That doesn't mean that it's all, these are not all our concerned areas. আমাদেরকে দেখতে হবে একটু যে আমরা সরকারের সাথে নেগোসিয়েশনে ডিসকাশনে আমরা সরকারকে দেখাতে পারছি কিনা যে প্রায়োরিটি এরিয়াগুলো কোথায়. What government have to do to make more investments? What government have to do to ensure that connectivity are ensured for 2041? So হ্যাঁ, মাঝে মধ্যে অফকোর্স খুব ফ্রাস্ট্রেটিং মনে হয় অনেকগুলো জায়গাতে, বাট দিস অ্যাগেইন part and parcel of the government policy negotiation discussions between the government and private investors. So আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু not necessarily যে all are gloomy situation. বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের ল্যাকিংগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে. আমরা কোন জায়গাটাতে আসলে গভর্নমেন্টকে দেখাতে পারবো যে উই আর কন্ট্রিবিউটিং অ্যান্ড অলসো উই উইল বি এবল টু কন্ট্রিবিউট. তখন গভর্নমেন্ট কিন্তু দে ক্যান থিঙ্ক ডিফারেন্টলি দ্যাট ওকে ফাইন, ইফ ইউ ক্যান প্রায়োরিটাইজ দ্যাম অ্যান্ড ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি হেল্প দ্যাম অ্যান্ড অ্যাসিস্ট দ্যাম, দে উইল বি এবল টু অ্যাসিস্ট আস এজ ওয়েল. সো এই বিগার পিকচারটা দেখানোটা হচ্ছে বড় ব্যাপার. Acha, so in order to unlock our future, that is the digital vision that we have, I'm sure there must be some regulatory changes as well. So in that case, how do you think other divisions can support us? Oh, greatly. Of course, we are getting help from all the divisions. So when you talk about government demand requirements, government aspirations, government চাহিদা আমরা যেটা বলি ডিমান্ড, সেখানে কি গভর্নমেন্ট অনেক কিছু করতে চাচ্ছে, আমরা কি সেগুলো সে তাল মিলিয়ে চলতে পারছি কিনা. সো সেখানে প্যারিহান আমাদের সিটিও, আমাদের টেকনোলজি ডিভিশন অ্যাজ এ হোল আমাদেরকে কিন্তু প্রতিনিয়তই কাজ করছে. অনেক সময় তারাও মনে করে যে এটা সম্ভবত রেগুলেটরি কাজ করছে, আসলে না. দিস ইজ হাউ উই ডেভেলপ, দিস ইজ হাউ উই বিকাম এ বাংলাদেশ কোম্পানি টু হেল্প দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, টু হেল্প দ্য পলিটিক্যাল সিস্টেম, টু হেল্প দ্য স্টেট সিস্টেম. সো সেখানে টেকনোলজির একটা বড় ভূমিকা আছে. অ্যাগেন সেভাবে করে ফাইন্যান্স ডিভিশনে আমাদের রিয়াজ ভাই আছে, সেখানেও কিন্তু আমাদের আইডেন্টিফাই করাটা এবং প্রজেক্ট করাটা গভর্নমেন্টের কাছে যে আমরা কোথায় কি করতে পারবো, কোথায় কোথায় আমাদের সাহায্য দরকার হবে, কোথায় হেল্প লাগবে, কোন কোন জায়গায় পলিসি রেগুলেশনস চেঞ্জ দরকার, এখানে কিন্তু ফাইন্যান্স ডিভিশন আমাদেরকে প্রতিনিয়ত কাজ করছে. একইভাবে মার্কেট অপারেশন, এন্টারপ্রাইজ বিজনেস সমানভাবে কিন্তু আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করছি. এই জন্য অনেক সময় আমাকে যখন কেউ বলে যে আমি CXO or I'm a divisional head, I actually prefer to portray myself as a coordinator. I actually coordinate amongst the divisions so that I can take the company to a different stage in the eyes of the civil society, in the eyes of the government, stakeholders, policymakers. And that's how we can actually achieve better. So Bhaiya, what do you think will be the post-digital Bangladesh agenda for the nation? The post-digital agenda, as I mentioned, is 2041, and that's one thing is that we need to create a knowledge-based economy. We don't want to be a country known as labor. We don't want to be a country known only as a garment exporter. So to achieve those aspirations, we have to move forward with the digitizations, digital connectivity, bringing the gap between what we call digital divides. And if you can actually, bring all digital technology that we talk about, very often, blockchain, artificial intelligence, and everything else. If we can actually demonstrate, and if we can actually make work of those, we will actually then achieve a different league in the eyes of the government, in the eyes of the policymakers, and of course we can definitely contribute in the digital economy that we are envisioning in 2041.
Okay, so hey, that was all the questions from me. So we have already reached the end of the interview. Is there anything that you would like to say to our colleagues? My request would be all the colleagues is that if I talk about from Aziata's vision, Bangladesh is a land of opportunity. We all have to work together to explore those possibilities that we can actually present to our nation, and let's work together. That is a wonderful message. Thank you, Bhaiya, for being with us here. And that is the end of this interview. Thank you so much for watching.